পার্কিনসন ডিজিজ যেটা সাধারণত আমাদের যে বিদ্রোহী কবি তিনি হলো পার্কিনসন ডিজিজে ভুগে মারা গেছেন, তো হয়তো অনেকে জানো। সো এটা এক ধরনের জেনেটিক ডিজিজ। হ্যাঁ, সো এখানে দেখা যায় ব্রেনের মধ্যে অ্যাবনর্মাল প্রোটিন ফর্মেশন হয়। হ্যাঁ, যে প্রোটিনের সাধারণত কোনো দরকার নাই কিন্তু তৈরি হচ্ছে জমা হচ্ছে, তৈরি হচ্ছে জমা হচ্ছে। এখন একটা জিনের ডিফেক্টের কারণে যে প্রোটিনটা ফর্মেশন হচ্ছে সেই জিন থেকে তৈরি হয় এমআরএনএকে যদি ব্রেকডাউন করা যায় তাহলে আর ওই প্রোটিন ফর্মেশনও হবে না, প্রোটিন যদি ফর্মেশন না হয় জমাও হবে না। ঠিক আছে, সো এভাবে সাধারণত পার্কিনসন ডিজিজ লাইক ডিজিজগুলোকে, জেনেটিক ডিজিজগুলোকে সাধারণত নিরাময় করা যায় ইউজিং সাম কাইন্ড অফ রাইবোজাইম। ঠিক আছে, জি ম্যাম। বুঝতে পারছো? ঠিক আছে নাকি? জি ম্যাম। জি ম্যাম। রাইবোজাইম নিয়ে কোনো কোশ্চেন না আছে? ম্যাম। গ্রেট, লেটস গো অ্যাহেড। আমাদের নতুন আরেকটা লেকচার আমরা স্টার্ট করব। স্ক্রিন দেখতে পেলে আমাকে বলবে। দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম। ওকে, এখন আমরা শুরু করতে যাচ্ছি যে এনজাইমের ইউজ ইন ডায়াগনস্টিক পারপাস। সো কিভাবে আমরা এনজাইমকে অ্যাজ এ ডায়াগনস্টিক টুল ইউজ করতে পারি। হ্যাঁ, সো এটা আমাদের এখন বুঝতে হবে। সাধারণত দেখা যায় এনজাইমগুলো আমাদের সেলের মধ্যেই কাজ করে থাকে। হ্যাঁ, যত এনজাইম তোমরা মেটাবলিজমে পড়ে থাকো দেখবে যে মেটাবলিজম কিন্তু সেলের মধ্যেই হচ্ছে, তাই না? সো সেলের মধ্যে ইন্টারনালি তারা কাজ করে, কিন্তু এরকম কিছু এনজাইম আছে যারা কিনা রিলিজ হচ্ছে ফ্রম দ্য সেল এবং একটা সময় পরে গিয়ে তাদের অ্যাক্টিভেশন হওয়া দরকার হয়। এই সমস্ত এনজাইমকে কি বলা হয় তোমরা জানো? তোমাদের মিডে কোশ্চেন ছিল জাইমোজেন, মনে আছে? জি ম্যাম। জাইমোজেন যাদেরকে আমরা বলেছিলাম যে এনজাইমগুলো আফটার সাম টাইপস অফ ক্লিভেজ তারা অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট হয়, তারপরে দে বিকাম ফাংশনাল টু ক্যাটালাইজ দেয়ার স্পেসিফিক রিঅ্যাকশন, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তার মানে এই এনজাইম যারা কিনা একটা মোমেন্ট পরে গিয়ে অ্যাক্টিভেট হয় তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য সেল থেকে বের হয়ে আসা দরকার হয়। হ্যাঁ, সো এই এনজাইমগুলো সাধারণত কোথায় থাকে? আমাদের ব্লাড স্ট্রিমে থাকে। হ্যাঁ, প্লাজমার মধ্যে থাকে। সো প্লাজমার মধ্যে দেখতে পাবো আমরা এই ধরনের এনজাইমগুলোকে। এছাড়াও আমরা কিছু এনজাইমকে দেখতে পাই যে এনজাইমগুলো সাধারণত সেলের মধ্যে আর কোনো নিড নাই, সেলের মধ্যে তাদের দরকার নাই বিধায় তাদেরকে ভেঙে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে, কারণ এখন তাদের কোনো প্রয়োজন নাই। সেই সমস্ত এনজাইমও প্লাজমাতে পাওয়া যায়। তার মানে আমরা প্লাজমাতে দুই ধরনের এনজাইম পাবো, দুইজনই হলো ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, বাট একটা হলো একটা সময় পরে গিয়ে অ্যাক্টিভ হয়ে যেতে পারে যাদেরকে আমরা জাইমোজেন বলি, আর কিছু হলো কখনোই অ্যাক্টিভ হয় না, আর তাদেরকে আমরা কোনো ক্যাটালাইটিক রিঅ্যাকশন করতে দেখি না প্লাজমাতে, তারা একটা সময় পরে গিয়ে ব্রেকডাউন হয়ে যায়। বুঝা গেল? জি ম্যাম। ওকে, তার মানে আমরা প্লাজমাতে দুই ধরনের এনজাইম পাবো, একটি হলো জাইমোজেন এবং একটি হলো ইনঅ্যাক্টিভ এনজাইম। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন এই যে আমাদের এনজাইমগুলো প্লাজমাতে পাওয়া যায়, সাধারণত তারা সেলের মধ্যে থাকে কিন্তু তাদেরকে প্লাজমাতেও পাওয়া যায়। এখন কখনো কখনো দেখা যায় সেলের ড্যামেজ রেট যদি বেশি হয় বা ডিস্ট্রাকশন যদি বেশি হয়, সেই ক্ষেত্রে এই সমস্ত এনজাইমকে পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, নর্মালি একটা সেল থেকে যেই পরিমাণ এনজাইমগুলা রিলিজ হচ্ছিল, জাইমোজেন না, হ্যাঁ, যে সমস্ত ইনঅ্যাক্টিভ এনজাইমগুলো রিলিজ হচ্ছিল একটা সেল থেকে, যদি সেলের ডিস্ট্রাকশন বেড়ে যায় তাহলে সেই এনজাইমের রিলিজটা বেড়ে যাবে না?
জি ম্যাম, বেড়ে যাবে। বেড়ে যাবে। এখন এটাই হলো এখানে ডায়াগনোসিস পারপাসে ব্যবহার করা। কখন একটা সেলের ড্যামেজ হতে পারে, কোনো কন্ডিশন, স্পেসিফিক কোনো ডিজিজ কন্ডিশন অথবা কোনো ট্রমা কন্ডিশন অথবা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে একটা সেলের ড্যামেজ বেড়ে যেতে পারে, তাই না? তাই নয় কি? জি ম্যাম, বেড়ে যেতে পারে। হ্যাঁ, এই যে সেলের ড্যামেজ রেটটা বেড়ে গেল এবং এই ড্যামেজ বাড়ার কারণে এই যে এক্সেস অ্যামাউন্ট অফ এনজাইম রিলিজ হচ্ছে, তাহলে যদি আমরা প্লাজমার মধ্যে সেই এনজাইমের লেভেলটা মেজার করে দেখি, তার নর্মাল লেভেল থেকে তার লেভেলটা বেশি, তাহলে আমরা বুঝতে পারবো এই এনজাইমটা যেহেতু এই ধরনের সেল থেকে রিলিজ হয় বা এই ধরনের টিস্যু থেকে রিলিজ হয়, তার মানে এই এনজাইমটা বেশি পাওয়া মানে সেই স্পেসিফিক সেলটার ড্যামেজ বেশি হচ্ছে, তাই না? জি ম্যাম, এখন সেল যদি ড্যামেজ হয় তাহলে এই এনজাইম গুলা বেড়ে যায়, কিভাবে বেড়ে যায়? কিভাবে বেড়ে যায়? মনে করো একটা সেলের মধ্যেই তো এনজাইমগুলো, আমি বললাম যে সেলের মধ্যেই এনজাইমগুলো কাজ করতেছে, জি ম্যাম। তাই না? জি এখন ম্যাম। একটা আমরা আমাদের বডির যে সেলগুলা তাদের কিন্তু একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে, তাই না? এক একটা সেলের জন্য এক এক রকম। জি ম্যাম। যেটা হলো একটা সেল যদি 5 দিন পরে মারা যায়, 5 দিন পরে যে এনজাইমগুলো রিলিজ হচ্ছে তারা কিন্তু আগামী 5 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, তাই না? জি ম্যাম, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এখন এই 5 দিন পরে এর মধ্যে যদি একটা সেলের ডিস্ট্রাকশন বেড়ে যায়, তাহলে যে এনজাইমটা রিলিজ হবে সেটা তুমি যখন মেজার করবে একজন নর্মালের সাথে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে দেখবা কি নর্মাল পার্সনদের মধ্যে যেরকম পাওয়া যায় ওই এনজাইমের লেভেল, বাট একজন পার্সন যার মধ্যে ওই সেলের ড্যামেজটা আরো বেশি মাত্রায় হচ্ছে তার মধ্যে এনজাইমের লেভেলটা জি ম্যাম, বেশি, আগেই ড্যামেজ হয়ে যাচ্ছে তাই তো। না? হ্যাঁ, সেলের হ্যাঁ ড্যামেজটা যেহেতু হুম। হচ্ছে এই জন্য এনজাইমটা পাওয়া বেশি। হ্যাঁ, কারণ এনজাইমগুলো তো সেলের মধ্যে থাকে, এখন সেল যদি ভেঙে যায় তখনই তো সে বের হয়ে জি আসবে। ম্যাম, আগে যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে তো। হ্যাঁ, এখন ড্যামেজ হওয়ার কথা ছিল 5টা সেল, বাট সেই জায়গায় 25টা সেল নষ্ট হচ্ছে। এখন 5টা সেল থেকে বের হওয়া এনজাইম আর 25টা সেল থেকে বের হয়ে এনজাইম হওয়া এনজাইমের পরিমাণ কি এক না হবে? ম্যাম, বেশি হবে। হ্যাঁ, এটাই। এখন এই যে 25টা সেল ভাঙলো, 5টা সেল ভাঙার কথা ছিল, এটা অবশ্যই কোনো একটা কারণে জি ভাঙছে। ম্যাম। ম্যাম হ্যাঁ, এই যে এই কারণটা আমরা এনজাইম বের হওয়ার কারণে আইডেন্টিফাই করতেছি, এটাই কিন্তু ডায়াগনোসিস। এটা ডায়াগনোসিস। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? ম্যাম তাহলে এই ক্ষেত্রে তো তার মানে সেলের মধ্যে তো বিভিন্ন উপাদানই থাকে, আমরা তো শুধু এনজাইমটার কথা বলতেছি, সেক্ষেত্রে আমার অন্যান্য উপাদানগুলোও বেড়ে যাওয়ার চান্স থাকে ম্যাম। হ্যাঁ, অন্যান্য জিনিসগুলোও বেড়ে যাওয়ার চান্স থাকে, বাট অন্যান্য জিনিসকে আইডেন্টিফাই করাটা তো অত ইজি না, যেটা যতটা ইজি হলো এনজাইমকে আইডেন্টিফাই করা জি এবং কস্ট ইফেক্টিভ। বুঝতে পারছো? জি ম্যাম। হুম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম যে পরিমাণ মানে সেল ভাঙার কথা ছিল ওর চেয়ে বেশি মানে ড্যামেজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি সেল মানে তৈরি হওয়ার কি মানে আগের মতোই হবে নাকি ওর চেয়ে বাড়বে? শোনো, সেল যে তৈরি হচ্ছে এটা একটা নির্দিষ্ট রেটে হয়। এখন সেল ভেঙে যাচ্ছে সেই অনুযায়ী যে 10 তো হয় না। যদি একটা নির্দিষ্ট সময়ে 10টা সেল তৈরি হওয়ার কথা, ওই সময় 10টা সেলই তৈরি হবে। 10টা আরো বেশি ভাঙার মানে কিন্তু 20টা সেল তৈরি হয়ে যাবে না। বুঝতে পারছো? জি হ্যাঁ, ম্যাম। যদি হতো তাহলে কিন্তু আমরা আর কেউ অসুখে ভুগতাম না, ম্যাম কারণ আমাদের ওরকম করেই রিজেনারেশন হয়ে যেত। তাহলে ব্যালেন্স হতো ম্যাম, হ্যাঁ, ওরকম করে তার যেটা রিজেনারেশন হলে প্রয়োজন। আমরা জি সবসময় সুস্থ জি থাকতাম। ম্যাম। বুঝতে পারছো? সো এখানে এনজাইম গুলাকে কেন আইডেন্টিফাই করা সোজা, ওই যে আমাকে জিজ্ঞাসা করলো কে জানি নিত্য মনে হয়। সো এটা কেন সোজা, কারণ আমরা কিন্তু এনজাইমের বৈশিষ্ট্য যখন বলি তখন বলেছিলাম দে আর সো মাচ স্পেসিফিক, এবং স্পেসিফিসিটি নিয়ে তোমাদের একটা টপিকই ছিল, তাই না? সো তারা স্পেসিফিক রিয়েকশন দেখাতে পারে, স্পেসিফিক সাবস্ট্রেটকে ব্যবহার করতে পারে, এবং এগুলা যেহেতু আমরা জানি, এটাকে জানা মাত্রই আমরা তাদেরকে স্পেসিফিক ভাবে খুঁজে বের করতে পারি। এজন্য আমাদের অন্যান্য উপাদানগুলো থেকে এনজাইমকে খুঁজে বের করাটা সুবিধাজনক হয়। বুঝতে পারছো? আর যদি জি ম্যাম। স্পেসিফিক না হইতো তাহলে তো ম্যাম ভেঙে যাওয়ার পরে ওটা অন্য আর কোথাও আবার রিয়াকশনে জড়িয়ে যেতে পারতো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছো? সো এই যে এখানে যে লাস্ট পয়েন্ট আমরা বলতেছি, তার মানে ইনক্রিজড প্লাজমা লেভেলস অফ এনজাইমস মে ইন্ডিকেট এ পার্টিকুলার
টিস্যু ড্যামেজ, বোঝা গেল? তার মানে আমরা যদি স্পেসিফিক করে জানি যে কোন টিস্যু থেকে কোন এনজাইমটা রিলিজ হবে, আর প্লাজমাতে যদি সেই এনজাইমের লেভেল বেড়ে যায়, তার মানে বুঝতে পারবো সেই এনজাইমটা সেই টিস্যু থেকে রিলিজ হচ্ছে, তার মানে সেই টিস্যু ড্যামেজ বেড়ে গেছে। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। তাহলে দেখো এই যে এখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে এক পাশে নর্মাল কন্ডিশন এবং এক পাশে ডিজিজ কন্ডিশনকে কম্পেয়ার করা। হ্যাঁ,
इंटरनेट को। আমাদের স্টাডি করতে হবে, আদার্স কিছু ডায়াগনোসিসও করতে হবে, বুঝা গেল? জি ম্যাম, ক্লিনিক্যাল সিমটম গুলো আছে পেশেন্টের কি হ্যাঁ অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এই বিষয়টা এখানে আসবে এবং দেখা যায় যে শুধুমাত্র ডায়াগনস্টিক ভ্যালু না, আমাদের এনজাইমগুলো আমাদেরকে প্রগনোসিস সম্পর্কেও ধারণা দেয়, মানে ডিজিজের প্রগনোসিস যেটাকে বোঝানো হয়ে থাকে। ডায়াগনোসিস আর জি প্রগনোসিস দুইটা টার্ম প্রায় কাছাকাছি এবং একই সাথে ইউজ হয়, দুইটা টার্মকে একটু ভালো মতো মাথায় রাখুন। ডায়াগনোসিস বলতে বোঝায় যে কোনো একটা মার্কার, বা এখানে এনজাইমকে যেহেতু ডিজিজের মার্কার বলা হচ্ছে ডিজিজকে আইডেন্টিফাই করার জন্য, সো এনজাইমের ভ্যালু রেফারেন্স থেকে বেড়ে যাওয়া মানে হলো এই ধরনের ডিজিজ তার হতে পারে, এটা একটা বিষয়, এটা হলো ডায়াগনোসিস। আর প্রগনোসিস বলতে বোঝায় সেই এনজাইমটাকে সম্পূর্ণ ডিজিজ ধরে যে বারবার মেজার করা হচ্ছে এবং সেই এনজাইমের লেভেল অনুযায়ী ডিজিজের কি কন্ডিশন সেটা যে বোঝা হচ্ছে, এটা হলো প্রগনোসিস অফ ডিজিজ। ঠিক আছে? জি ম্যাম, তার মানে রোগীর কন্ডিশন উন্নতি কি অবনতি সেটা বোঝার জন্য যেটা করে হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে। রোগীর কন্ডিশন উন্নতি অবনতি সেটাকে যে আমি বুঝতে পারতেছি এনজাইমের লেভেল থেকে, সেটা হলো প্রগনোসিস ভ্যালু। সো এনজাইমকে আইডেন্টিফাই বা ডিটারমিনেশনের মাধ্যমে আমরা এতে থেকে বোথ ডায়াগনস্টিক এবং প্রগনস্টিক ভ্যালু পেতে পারি। ঠিক আছে? জি ম্যাম। ওকে। সো এখন আমরা যেটা কথা বলবো, এনজাইমগুলোকে ডায়াগনস্টিক পারপাসে গুরুত্ব দেওয়া হয় এই কারণে, কারণ এনজাইমের আইসো এনজাইম পাওয়া যায়। হ্যাঁ, এবং এই আইসো এনজাইমগুলো হলো অর্গান স্পেসিফিক হয়। যেমন আমি তোমাদের যখন আইসো এনজাইম পড়াই তখন ল্যাকটেট ডিহাইড্রোজেনেস নিয়ে পড়াইছিলাম, ক্রিয়েটিন কাইনেস নিয়ে পড়াইছিলাম, তোমরা ভালো মতো মাথায় রাখছো আমি আশা করি সেই জিনিসটা। দেখেছিলে সেখানে যে এদের ডিফারেন্ট কাইন্ড অফ সাব ইউনিট থাকে এবং তাদের ভ্যারিয়েশন হয় ডিফারেন্ট অর্গানে, যেইটাকে আইসো এনজাইমকে যে অর্গানে পাওয়া যায় সেটাকে আবার নেক্সট কোনো অর্গানে নাও পাওয়া যেতে পারে, বা তাদের অ্যামাউন্টটাও কম থাকতে পারে। ম্যাম যেমন ক্রিয়েটিন কাইনেস তোমরা জানো যে 3 ধরনের হয়, তাই না? কি CK1, CK2, CK3। একটিকে পাওয়া যায় কোথায়? ব্রেইনে, একটিকে মাসেলে, আবার একটিকে হার্টে। আবার হার্টের মধ্যে সাধারণত দুইটিকে পাওয়া যায়, হ্যাঁ, CK2 আর CK3। বাট দেখা যায় যে CK2 এর লেভেলটাই বেশি হার্টের মধ্যে CK3 এর তুলনায়। জি ম্যাম। সো এই জন্য CK2 এর অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া মানে হার্ট ডিজিজ বা হার্ট ড্যামেজ হচ্ছে, সেটাকেই সাধারণত আমরা ডায়াগনোসিস করে থাকি। হ্যাঁ, এবং এই আইসোএনজাইমকে বুঝার জন্য, এদের লেভেল আইডেন্টিফাই করার জন্য সাধারণত যে প্রক্রিয়াটার অবলম্বন করা হয় সেটাকে ইলেকট্রোফোরেসিস বলা হয়, তাই না? যে ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে সাধারণত আইসোএনজাইমগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারি এবং এদের লেভেলটাও বুঝতে পারি। সাধারণত ইলেকট্রোফোরেসিস করা হয়ে থাকে। সো এখানে ক্রিয়েটিন কাইনেজের ভ্যালুটা আবার চলে আসতেছে এবং ক্রিয়েটিন কাইনেজকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি। এটাকে একটা মার্কার প্রোটিন বলা হয় টু আইডেন্টিফাই দ্য হার্ট ডিজিজ, বা আমরা যদি বলে থাকি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আরও উল্লেখ করে। সো এটাকে আইডেন্টিফাই করার জন্য এটাকে মার্কার প্রোটিন হিসেবে আগে শুধুমাত্র ক্রিয়েটিন কাইনেসের বেসিসেই হলো হার্ট ডিজিজকে আইডেন্টিফাই করা হতো, বাট এখন বর্তমানে সেই জায়গাটা ট্রপোনিন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ট্রপোনিন, কারণ এটার লেভেলটা সাধারণত তার রেফারেন্সের কাছাকাছি আসতে অনেক দিন সময় নেয়, বাট ক্রিয়েটিন কাইনেসটা তোমরা তো জানোই যে খুব তাড়াতাড়ি সেটা তার পিক থেকে নেমে আসে। এই জন্য ক্রিয়েটিন কাইনেসের জায়গায় এখন গোল্ড স্ট্যান্ডার্ড মার্কার প্রোটিন হিসেবে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য ট্রপোনিন টেস্ট করা হয়। জি ম্যাম। এটা একটা বিষয়।
সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো একটা জেল ইলেকট্রোফোরেসিস হাতের মধ্যে ধরা একটা জেল যে বার, এবং এটার মধ্যে যে ওয়েল গুলা থাকে যেই জায়গায় হলো স্যাম্পলকে লোড করা হয়, এবং স্যাম্পলের সাথে স্ট্যান্ডার্ড হিসেবেও একটা মিক্সচার দেওয়া হয় যেটা কিনা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাবে এটা জানা। আর স্যাম্পলেরটা কতটুকু যাবে সেটা আমরা জানি না, জাস্ট স্ট্যান্ডার্ডের সাথে আমরা কম্পেয়ার করব। যেমন যদি আমরা এখানে চিন্তা করি একটা নর্মাল স্ট্যান্ডার্ড হিসেবে, যেটা দেখো একটা কার্ভ দেখতে পাচ্ছি নিচে ডট 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 দেওয়া হয়েছে, সেটা একটা নর্মাল ভ্যালু দিবে, হ্যাঁ, নর্মাল রেফারেন্স ভ্যালু, এবং স্ট্যান্ডার্ড এই ভ্যালুর মধ্যেই থাকে। কিন্তু যখন একটা স্যাম্পল দেওয়া হবে, স্যাম্পলের পেশেন্ট যদি হয় কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশনে ভুগতেছে এরকম কোনো পেশেন্ট, তাহলে দেখা যাবে তার যেই সিকের যে মুভমেন্ট সেটা অনেক বেশি হবে নর্মালের তুলনায়। এবং এই মুভমেন্টটা হয় ফ্রম ক্যাথোড টু অ্যানোড, হ্যাঁ, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে মুভমেন্টটা হয়। ক্যাথোডটা নেগেটিভলি চার্জ থাকে এবং অ্যানোডটা পজিটিভলি চার্জ থাকে, হ্যাঁ। বুঝতেই পারতেছে এই জেলটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থাপন করা হবে, ইলেকট্রিসিটির কারণে এদের মুভমেন্টটা হবে। সো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে দৌড়াবে, এবং এখানে বলে রাখি যার মধ্যে পজিটিভ চার্জ বেশি থাকবে সে ক্যাথোডের কাছাকাছি থাকবে, এবং যার মধ্যে নেগেটিভ চার্জ বেশি থাকবে সে অ্যানোডের কাছাকাছি থাকবে। সো এই যে তিনটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি CK1, CK2 অ্যান্ড CK3, কে ক্যাথোডের কাছাকাছি অবস্থান করতেছে CK1 আর CK2, আর অ্যানোডের কাছাকাছি চলে যেতে পারে হলো CK3। তার মানে ওর মধ্যে নেগেটিভ চার্জটা বেশি থাকে, নেগেটিভ চার্জওয়ালা অ্যামাইনো অ্যাসিডটা বেশি থাকে। বোঝা গেল? জি ম্যাম। ওকে, সো এরকম যদি আমরা অ্যাবনর্মাল ভ্যালু পাই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে, তাহলে আমরা বুঝতে পারবো যেহেতু নর্মালের সাথে কম্পেয়ার করলে অনেক বেশি এই ভ্যালুটা, তার মানে এই পেশেন্টের মধ্যে সিকের অ্যাক্টিভিটি বেড়ে গেছে। আর সিকে অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া মানে তার মধ্যে হার্ট ড্যামেজ হচ্ছে, হার্ট সেল ড্যামেজ হওয়ার কারণে অতিরিক্ত সিকে রিলিজ হচ্ছে। সো তার মধ্যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। বুঝে গেল? জি ম্যাম, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে, সো সিকের সম্পর্কে আবার এখানে একটু কথাবার্তা দেওয়া, যেটা তোমাদের আগেও তোমরা জানো যে CK1, CK2, CK3 তিনটার মধ্যে 3 ধরনের সাব ইউনিট থাকে, বিবি সাব ইউনিট, 2টা সাব ইউনিট বিবি, CK1 এ, CK2 তে হলো একটা সাব ইউনিট এম এবং একটা সাব ইউনিট বি, CK3 তে হলো একটা সাব ইউনিট এম আর একটি সাব ইউনিটে হলো এম। এবং দেখা যায় কার্ডিয়াক মাসেলের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ 1/3 অফ দ্য সিকে হলো এমভি ওয়ালা মানে CK2, এবং বাকি যেটা থাকে সেটা হলো ওয়ালা মানে CK3, যেটা একটু আগে বললাম যে CK2 জি বেশি ম্যাম। পাওয়া যায় কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে। এজন্য আমরা CK2টাকেই গুরুত্ব দিয়ে থাকি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, এই বিষয়টা, সো এটা আমরা জানি যে সিকে লেভেল সাধারণত বাড়তে থাকে হার্ট অ্যাটাক হওয়ার 24 ঘন্টার মধ্যে, সেটা বাড়ে, এবং দেখা যায় যে আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে সেটা আবার তার নর্মাল রেফারেন্স ভ্যালুতে চলে আসতে পারে। এখন কোনো ব্যক্তি যে হার্টের পেইন সেন্সেশন হচ্ছে, সে যদি ডাক্তারের কাছে যায় এবং তার ফিজিশিয়ান যদি তাকে বলে ডিরেক্টলি আপনি সিকে টেস্ট করান, এবং সে স্যাম্পল দিতে যদি সময় নেয়, হয়তো বা সে চিন্তা করলো আজকে না, আজকে তো শুক্রবার, আজকে স্যাম্পল দিব না, আমি কালকে সময় নেই, কালকে স্যাম্পল দিয়ে আসতো। এখন সেটা টেস্ট করতে তো আর যে টেকনিশিয়ান সে তো জানবে না যে পেশেন্টটা তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে ভুগতেছে। সে যদি একদিন ডিলে করে এটা টেস্ট করে থাকে, ভুল কমে যদি ডিলে হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে লেভেল অফ সিকে আর পিক ভ্যালুতে থাকবে না, নর্মাল ভ্যালুতে চলে আসবে। তার মানে তখন যে রিপোর্টটা আসবে ডায়াগনস্টিক রিপোর্ট, সেখানে সিকের ভ্যালুটা একটা নর্মাল ভ্যালু দিবে। তার মানে সেটা দেখে আর ফিজিশিয়ান তখন বুঝতে পারবে না যে এই ব্যক্তির হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। এবং সেটা যদি খুব মাইনর অ্যাটাক হয় তাহলে কোনো ফিজিক্যাল সিমটমও তখন থাকে না, হ্যাঁ, তখন সেটাকে আইডেন্টিফাই করা যায় না। যেটা তোমরা জানো যে কার্ডিয়াক অ্যাটাকের ট্রিটমেন্ট যদি না করা হয় তখন আস্তে আস্তে সেটা একটা বড় অ্যাটাকের রূপ নিতে পারে। সো এই মাইনর অ্যাটাক থেকে সাধারণত এর পরবর্তী অ্যাটাকটা আরো বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। বোঝা গেল? জি ম্যাম। জি ম্যাম।
সো এই জন্য সিকে কে এখন আর সেরকম ভাবে আমরা গুরুত্ব দেই না বা গুরুত্ব দেওয়া হয় না ডায়াগনস্টিক পারপাসে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে, সেই জায়গা নিয়ে নিছে ট্রপোনিন আই টেস্ট। সো ট্রপোনিন সাধারণত 3 ধরনের হয়, এটা লাইসোএনজাইম 3 ধরনের, ট্রপোনিন আই, ট্রপোনিন টি অ্যান্ড ট্রপোনিন সি। এখানে এই ট্রপোনিনটা সাধারণত এটা একটা আমরা দেখে থাকি, এটা একটা মাসকুলার প্রোটিন। হ্যাঁ, মাসকুলার প্রোটিন, এটা শুধুমাত্র মাসল থেকে রিলিজ হয়, স্কেলিটাল মাসল থেকেও রিলিজ হয়, কার্ডিয়াক মাসল থেকেও রিলিজ হয়, এবং এদের কাজ হলো মূলত অ্যাক্টিন ফিলামেন্টের মুভমেন্টে। হ্যাঁ, অ্যাক্টিন মায়োসিন যে ফিলামেন্ট আছে মাসল মুভমেন্টে কাজ করে, যার কারণে মাসলগুলা কাজ করতে পারে। সো অ্যাক্টিনের সাথে সে মানে অ্যাক্টিনকে সাধারণত এনার্জাইজ করে দেয় যাতে অ্যাক্টিন ফিলামেন্টার মুভমেন্ট ইজি হয়। সো এদের কাজ হলো এরকম ভাবে, এবং দেখা যায় সাধারণত মাসেল ড্যামেজের বেলায় সাধারণত ট্রপোনিন আই রিলিজটা বেড়ে যায়। হ্যাঁ, এজন্য এই ট্রপোনিন আই টেস্টটাই করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটাকে টেস্ট করাটা ইজিও কম্পারেটিভলি। সো দেখা যায় এটার লেভেলটা সাধারণত কার্ডিয়াক ডিজিজ হওয়ার বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার 4 থেকে 6 ঘন্টা পরে বাড়া শুরু করে, এবং দেখা যায় যে প্রায় 8 থেকে 28 ঘন্টার মধ্যে এটা তার পিক লেভেলে যায়। বাট এটা নর্মাল লেভেলে আসতে আবার অনেক সময় নিয়ে থাকে, প্রায় 7 থেকে 10 দিন পরে গিয়ে এটা নর্মাল লেভেলে আসে। সো যদি কোনো ব্যক্তির টেস্ট করতে 2 থেকে 3 দিলেও হয়ে যায়, তারপরেও আমরা এটা যদি টেস্ট করি এটার যেই ভ্যালুটা সেটাই আমরা পাবো। এটা সাধারণত নিচের দিকে আসতে যেহেতু অনেক সময় নেয়, এই জন্য সাধারণত এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড মার্কার বলা হয় ইন কেস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ডিটারমিনেশন। ঠিক আছে? জি ম্যাম। বুঝতে জি ম্যাম। পারছো? ওকে, তাহলে দেখো এটা একটু আমরা কম্পেয়ার করি সিকে এর সাথে। সিকে এমবি যেটা মানে সিকে 2, সেটা দেখো আমরা এখানে তার যেই রিঅ্যাকশন রেট সেটার সাথে আমরা কম্পেয়ার করতেছি ডেজকে, এবং দেখা যায় সিকে লেভেল বাড়তেছে এবং মুহূর্তের মধ্যে সেটা কমে যাচ্ছে। হ্যাঁ, দেখো 0 থেকে 4 দিন সময় দিলাম মাত্র, তার মধ্যেই 4 দিনের মধ্যেই সে তার নর্মালের থেকেও কমে গেছে। ঠিক আছে, নর্মাল যেটা এখানে যে রেড কালার একটা রেফারেন্স লিমিট দিয়ে দেখানো হয়েছে তার থেকেও কমে গেছে। হ্যাঁ, তার মানে এখানে আমরা সিকে কে যদি গুরুত্ব দিয়ে দেই তাহলে খুব বেশি উপকার হবে না আমাদের। বাট আমরা যদি ট্রপোনিন যেটা ব্লু কালার কার্ভ দেখতে পাচ্ছি, দেখো সেটা তার সময় নিচ্ছে 4 দিনের পরে, অনেক পরে গিয়ে এখানে দেখা, এই গ্রাফটার জন্য দেখা যাচ্ছে যে সেটা প্রায় 5 দিন বা 6 দিনের কাছাকাছি গিয়ে তার রেফারেন্স ভ্যালু নিচে আসতেছে। হ্যাঁ, সো এক্ষেত্রে আমাদের যেই ডায়াগনোসিসটা সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কম্পারেটিভ টু সিকে। ম্যাডাম সিকে বুঝা গেল? অনুযায়ী এখন পেশেন্ট ট্রিট করলে তো পেশেন্ট মরে সাপ হয়ে যাবো। হ্যাঁ, এই জন্য কয়েকদিন এখন ট্রপোনিন আই কয়েকদিন পরে ট্রপোনিন আইকে গুরুত্ব দেওয়া হয়, কয়েকদিন বুঝছো? পরে দেখো আবার পেশেন্ট অনেক মরে গেছে, ফিজিশিয়ান, পেশেন্ট শোনো আমরা বায়োকেমিস্ট্রি পড়ি দেখে আমরা এগুলা জানি, কিন্তু ফিজিশিয়ানরা করে কি, একজন পেশেন্ট যখন যায় দেখে তখন দুইটাই বলে সিকে আর ট্রপোনিন আই দুইটাই টেস্ট করে আনেন, জাস্ট ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, যদি কেউ ট্রপোনিন আই এর টেস্ট করে তার সিকে টেস্ট করার কোনো প্রয়োজনই নাই। প্রয়োজন আছে কি? না ম্যাম, হাসপাতালের তো দরকার আছে টেস্ট করার। হাসপাতালে দরকার আছে তাই তো ডায়াগনস্টিক সেন্টার গুলাকে চালানোর জন্য, জি ম্যাম। ডাক্তারের পকেট ভরার জন্য। ম্যাম সব ডাক্তার তো পকেট ভরে না ম্যাম। সবাই ভরে, না বুঝছো? ম্যাম। ওদের টেস্ট থাকে এরকম যেগুলা সাধারণত কোনো দরকারই নাই, তারপরে ওরা দেয়। হ্যাঁ, এখন সাইকোলজি নিয়ে খেলা করে ওরা, পেশেন্টের সাইকোলজি নিয়ে। ম্যাডাম এমনও অনেক ডক্টর আছে যা টেস্ট দিছে কিন্তু টেস্টটা অনেক ওই সময় এমআরআই মানে ওইটার সম্বন্ধে খুব ভালোবেসে বোঝে না কিন্তু দেয় দেয় হ্যাঁ পেশেন্টও চায় আমার মাথায় ব্যথা সিটি হ্যাঁ, স্ক্যান করবো পরে। মাথা ব্যথার রোগ নিয়ে যাবা নিউরোলজিস্টের কাছে, সিটি স্ক্যান দিয়ে দিবে, এমআরআই ধরা দিবে। ম্যাম সিটি স্ক্যান ম্যাম অর্থোপেডিকের কাছে গেলে T3 T4 TSH দেয়, উনি এটা সম্পর্কে বুঝেই না ম্যাম। কোনটা? T3 T4 TSH অর্থোপেডিক। এটা তো আমিও নাম জানি না, বুঝি না ও কি ম্যাম বুঝি। ম্যাম থাইরয়েড থাইরয়েড এর পর থাইরয়েড ম্যাম, হরমোন, ম্যাম ও আমাদের থাইরয়েড হরমোন টেস্ট হসপিটালে সবাই দেয়, বুঝছো? এটা হলো ওদের জন্য মানে টাকা ইনকামের সর্বোত্তম পন্থা, কারণ এই হরমোন টেস্ট করতে প্রচুর টাকা যায় একজন ম্যাম পেশেন্টের। এখন একটা কমন এবং টেস্ট হয়েছে সিটি ফর লাংস। ম্যাম আমাদের হসপিটালে যদি 500 মেমো হয় প্রতিদিন, 350 প্লাস মেমোতে সিটি ফর লাংস দেয়। ম্যাম আপনার নরমাল ঠান্ডা লেগেছে তাও সিটি ফর এই যে লাংস, কোনো কথা করোনার নেই। করোনার জন্য দিচ্ছে এরকম। করোনার কারণে
ম্যাডাম T3 T4 দেওয়ার একটা কারণ আছে, এদের এটা তো আসলে সুযোগই বাংলাদেশের থাইরয়েড ডাক্তারদের কতটুকু যোগ্যতা আছে পেশেন্টকে ট্রিট করার, কয়টা ডাক্তার সেটা পারে, সেটাই ম্যাম হলো প্রশ্নযোগ্য কথা। বুঝতে পারছো? এখন ম্যাম আমরা এটা তো যদি অ্যাজ এ ডাক্তাররা শুনে পেশেন্ট, কাল থেকে ট্রিটমেন্ট দেওয়া বন্ধ করবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই, এই জন্য তো ওদেরকে কিছু বলাও যায় না। ম্যাম। মেডিকেল সায়েন্স এখানে কোশ্চেন ছিল অনেক ম্যাম। উপরে, তাই না? তারা রোগীদের জীবন নিয়ে খেলা করতে কোনোভাবেই মানে ইয়া পায় না। এখন আমি জানি না তোমাদের কার কি অভিজ্ঞতা আছে, আমার নিজের একটা অভিজ্ঞতা আমি যদি তোমাদের সাথে শেয়ার করি। আমার কোনো বিলিরুবিন টেস্ট করা হয়, কিছু একটু হলুদ হয়ে গেছিল এই কারণে, সো বিলিরুবিন হাই হয়, যেটা জন্ডিস বুঝতেই পারতেছো। সো আমি ডিরেক্টলি ওকে ল্যাবেটে নিয়ে গেছিলাম। সো ল্যাবেটের ইমার্জেন্সিতে বলে কি ওকে এখন এনআইসিইউ তে রাখতে হবে এবং ওকে এখন হয়তো ব্লাড ট্রান্সফরমেশনও করা লাগতে পারে, এরকম মাত্রায় চলে গেছে, এরকম ভাবে আমাকে বুঝাচ্ছে। এবং আমি মানে ওরকম অবস্থায় যে মানে মেন্টালি কতটা শক পেয়েছি ওদের কথা, যদিও আমি বায়োকেমিস্ট্রির সমস্ত ধারণা রাখি এবং আমি জানিও যে ব্লাড ট্রান্সফরমেশন তখনই করা হয় একটা বাচ্চার যখন কিনা তার আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হয় বাচ্চার মধ্যে, তাই না? তখনই ব্লাড ট্রান্সফিউশন করা হয়, টোটালি ব্লাড চেঞ্জ করা লাগে। জি ম্যাম। কিন্তু এমার্জেন্সিতে যে ডক্টর তারা আমাকে তখন বলতেছে যে আপনি এখন ওকে এনআইসিইউতে দেন এবং ওকে ব্লাড ট্রান্সফরমেশন করা লাগবে। হ্যাঁ, এরকম ভাবে তারা পেশেন্ট গুলাকে মানে সাইকোলজিক্যালি এরকম কিছু কথা বলে বলে তারা তাদের মেডিকেল টার্ম গুলো ইউজ করে এরকম ভাবে বলে যে তখন একজন পেশেন্ট বাধ্য হয় যেখানে দরকার নাই সেখানেও দেওয়ার জন্য। বুঝতে পারছো? এখন একটা বাচ্চা একটা আইসিইউতে রাখা মানে তার কিন্তু টোটালি তার বডির উপরে প্রেসার ক্রিয়েট করা। হ্যাঁ, কারণ আইসিইউ কিন্তু এরকম একটা এনভায়রনমেন্ট যেখানে দেখা যায় যে অনেক মেশিনের মধ্যে যেটার ম্যাগনেটিক ফিল্ড তাকে রাখা হচ্ছে, বাট সেটাখানে রাখার কিন্তু হয়তোবা প্রয়োজনও নাই সেক্ষেত্রে। হ্যাঁ, সো আমি কিন্তু সেই ক্ষেত্রে দেখলাম যে প্রয়োজনও নাই। তারপরে আমি যখন শিশু হাসপাতালে নিয়ে গেলাম তখন তারা কিন্তু এখানে আমাকে এরকম কোনো সাজেশন দিল না, যেটা আমাকে ল্যাবের থেকে ডাক্তাররা বললো। তার মানে তাদের ট্রিটমেন্ট হলো সম্পূর্ণ বিজনেস বেসড। হুম, সো এরকম ভাবে একজন পেশেন্ট যেখানে আমি হয়তো বা জানি দেখে আমি জিনিসটা মানে বুঝতে পারছি বিষয়গুলোকে পরে যখন আমি অ্যানালাইসিস করছি তখন, বাট যে জানে না, যে পেশেন্টটা জানে না, সে তো তাদের কথাতেই পেশেন্টকে ভর্তি করাচ্ছে বা তার আত্মীয়কে ভর্তি করাচ্ছে, তাই না? জি ম্যাম, যত বড় হসপিটাল জি ম্যাম। তত বড় রোগ। হ্যাঁ একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। আমরা যে এএলটি এএসটি টা বললাম এটা তো আসলে এনজাইম আর কি। তাহলে আমরা এটা যখন ডিটেক্ট করতে যাই, টেস্টটা করি, হুম তো আমরা এটা কি ম্যাম আমরা যে রিএজেন্টটা ব্যবহার করি হুম এটা কি ম্যাম এনজাইম সাবস্ট্রেট রিঅ্যাকশন টাইপ টেস্টটা কি আসলে এইভাবেই নির্ধারণ করা হয় বা টেস্টটা এই প্রসিডিউরে করা হয় ম্যাম? এএলটি টেস্টের জন্য কোন ধরনের রিজেন্ট কিট ইউজ করো এবং কোন ধরনের মেথড ইউজ করো একটু বলতে পারবে? ম্যাম আমরা তো আসলে অটো মেশিনে তো এই কারণে আর ভালো কনসেপ্ট নাই। এখন তো ম্যাম শুধু স্যাম্পলটা দিয়ে দিলেই আর কি, স্যাম্পল হ্যাঁ, দিয়ে অটোমেটেড ডিরেকশন মেশিনে দিয়ে দিয়ে সাধারণত যেটা ম্যানুয়ালি করা হয় যে টেস্টগুলো ল্যাবরেটরিতে তোমাদের যখন তোমাদের তো এরকম ভাবে ইউনিভার্সিটিতে এক্সপেরিমেন্টও করানো হয় না, যখন করানো হওয়ার শুরু হবে হয়তো তোমরা সেখানে দেখতে পারবা যে রিজেন্টগুলো ইউজ করা হয় সাধারণত এনজাইমের ডিটেকশনে বেশিরভাগ ক্ষেত্রেই হলো স্পেকট্রোফটোমিটারকে ইউজ করা হয়। হ্যাঁ, কালারমেট্রিক রিঅ্যাকশনের মাধ্যমে। হ্যাঁ, এবং যেই রিএজেন্ট কিটগুলো ইউজ করা হয় তাদের কাজ থাকে যে এনজাইম যে প্রোডাক্টটা তৈরি করে সেই প্রোডাক্টের সাথে যুক্ত হয়ে সে নতুন একটা কালার শো করবে। বুঝতে পারছো? আমাদের তো জি ম্যাম ম্যাম। আমাদের দেশের ভার্সিটি আর ম্যাম বাইরে ম্যাম আপনি যে কালার এন্ড একটা পয়েন্ট সাইড কিট নিয়ে ব্যবহার করা বললেন। হয় তো ম্যাম হ্যাঁ এটা হ্যাঁ, তো। এই যে কালার অ্যাড মানে এই রিএজেন্টের মধ্যে এরকম একটা কম্পোনেন্ট থাকে যে কম্পোনেন্ট সাথে মানে মনে করো তোমার যে রিএজেন্টটা সেই রিএজেন্টটার মধ্যে অন্য আরেকটা এনজাইম দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন সেই এনজাইমের যে সাবস্ট্রেটটা সেই সাবস্ট্রেটটা হলো তুমি যে এনজাইমটাকে আইডেন্টিফাই করবা তার প্রোডাক্ট। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম বুঝতে ফুল পারছি। হয়ে এখন প্রথমত হলো তোমার এনজাইম যদি সেই রিঅ্যাকশনটা করে তাহলে সে যে প্রোডাক্টটা তৈরি করবে সেই প্রোডাক্ট দিয়েই হলো রিএজেন্ট কিটের আর মধ্যে থাকা এনজাইমটা ওটাকে ব্যবহার করে সাবস্ট্রেট তৈরি করবে যেটা একটা কালারফুল প্রোডাক্ট। বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম আমরা তো একটা আলাদা ফিল্ড নিয়ে কথা বলতেছিলাম। আমরা হ্যাঁ যে বলো। ফিল্ডে আছি ম্যাম, আসলে আমরা হ্যাঁ যে আমাদের দেশের ভার্সিটি গুলো আসলে কতটুকু মানে স্ট্যান্ডার্ড একটা ভার্সিটি যেরকম হওয়া উচিত রিসার্চ করার সুযোগ বা কাজ করার বা বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখি বিদেশে
যারা যায় আশেপাশে সবাই বিভিন্ন প্রসেসরের মাধ্যমে বিভিন্ন গিয়ে সেখানে আবার কোনো প্রজেক্টে কাজ করতেছে বা কোনো থিসিসে কোনো পার্টে অংশগ্রহণ করতেছে, হ্যাঁ সেই অ্যাঙ্গেলে চিন্তা করলে আমরা আসলে কোন স্ট্যান্ডার্ডে আছি ম্যাম? আমাদের তো কোনো স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ড তো নাই, বলতে বলতেছো, তো আমাদের তো আমি কোনো যদি বলি স্ট্যান্ডার্ডে আমার নাই, ভাষায় হবে বিলো দ্য স্ট্যান্ডার্ড, ঠিক বিলো দ্য আছে? স্ট্যান্ডার্ড। কারণ হ্যাঁ এটাই মানে আমি যেটা সোজা জিনিস যেটা বলার মতো আমি এখানে কোনো কিছু লুকানোর চেষ্টা করতেছি না। বিষয় হলো বায়োলজিক্যাল সায়েন্সে পড়াশোনা করতেছি, তোমাদের কোনো একটা ল্যাব করানোর ফ্যাসিলিটি আমরা দিতে পারতেছি না, তাই না? আমরা বলতে তোমার ভার্সিটি তোমাকে দিতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে একটা বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট যদি ল্যাবই না করে, যদি এক্সপেরিমেন্টই না করলো, সে রিসার্চের কি বুঝলো আর সেটাকে খাটাবেই বা কোন জায়গায়? কিন্তু ম্যাম আরেকটা প্রশ্ন, আমাদের ম্যাম আমাদের সৌভাগ্য এই জায়গায় যে আমরা ডিপ্লোমা থেকে অধিকাংশ ছেলেপেলে আসছে এবং বিভিন্ন ল্যাবে কাজ করে বা হসপিটালে কাজ করে, যার ফলে মোটামুটি একটু ধারণা আছে। তা না হলে আমরা যদি জেনারেল থেকে আসতাম তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে আরো বেশি নতুন মনে হইতো। অবশ্যই ম্যাম আরেকটা প্রশ্ন ছিল। তোমরা কাজ করো বিধায় তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারতেছো, থিওরি গুলাকে তোমরা অ্যাপ্লাই করতে পারতেছো। দেখো জাস্ট সিম্পল একটা বিষয় নিয়ে আমি একটু এক্সপ্লেন করলাম, তোমরা এটা ধরেও ফেলছো, তাই না? তো তোমরা জিনিসগুলা ধারণা তোমরা চিন্তা করো বিধায় কিন্তু তোমরা এটা বুঝতে পারতেছো। সেটা আমাদের জন্য অনেকটা বেশি বলবো যে সৌভাগ্যের বিষয়, কারণ আমরা বলা মাত্রই যে আমি বলা মাত্রই তোমরা বুঝতে পারছো, জিনিসটাকে কোরিলেটও করতে পারছো। সো এই বিষয়টা অনেক বেশি, কারণ তোমরা কাজ করো দেখে। ম্যাম সো পরে আপনার এখানে একজন বেবির কি হয়েছিল সেটা বলো। তো পরে বললেন না, মানে বেবির লাস্ট অবস্থান কি হয়েছিল? হ্যাঁ সেটাই তো বললাম, আমি জাস্ট লিটারেলি একটা আমি মাত্র তখন আমার ফার্স্ট বেবি, হ্যাঁ আমি মাত্র নতুন মা, তখন আমাকে এরকম ভয় দেখাই দিচ্ছে সেই দুজন ডাক্তার, বয়স্ক ডাক্তার, বয়োজ্যেষ্ঠ ডাক্তার, হ্যাঁ ইমরান, এরকম ভাবে ভয় দেখা দিচ্ছে আমার বেবির ব্লাড ট্রান্সফিউজ করা লাগবে। ইমরান মিউট করে রাখো, ইমরান, ইমরান মিউট করো, ইমরান ম্যাম কথা বলতেছে, ইমরান মেবি লাইনে নাই। ইমরানও কথা বলতেছে। ম্যাম ইমরান মেবি লাইনে নাই। দেখি আমি ইমরানকে মিউট করি। ইমরান মিউট হয়ে গেছে। ম্যাম নতুন বছর তো ম্যাম স্বাধীনতার সর্বটুকু মানে ব্যবহার করতেছে না। হ্যাঁ করুক, অসুবিধা নাই, আমি লাস্ট পর্যায়ে ম্যাম আসছি, বলেন, আমার কোনো অসুবিধা আপনারটা নেই। বলেন ম্যাম, আপনারটা শুনি। হ্যাঁ এরকম ভাবে আমাকে বলছিল, বুঝছো? তো আমি খুবই মানে আমি একটা পর্যায়ে চিন্তাও করছি আমি ওকে আইসিইউতে দিয়ে দিব। পরে আমার মাথায় আসলো আমার খালাতো বোন পাশে ছিল, তখন আমাকে একটু সাহস দিয়েছিল দেখে আমি চিন্তা করেছিলাম না হয়তো বাট এটা ঠিক হবে না, কারণ আইসিইউর ইফেক্ট কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে তোমরা জেনে রাখো তার ব্রেইনের মধ্যে পড়ে, কারণ এত ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখাকালীন তার ব্রেইনের উপরে প্রেশারাইজ হয়। হ্যাঁ সো আইসিইউতে যেই বাচ্চাগুলো সাধারণত আসে তাদেরকে নর্মাল বাচ্চার সাথেও কম্পেয়ার করা হয় না, একটা চাপ পড়ে তাদের ব্রেইনের উপরে। সো এই বিষয়টা, সো তখন আমি আর তখন দেইনি, যদিও আমি আইসিইউ ফর্ম ফিল আপ করতে চলে গেছিলাম, তারপর আমি দেইনি, বরং আমি তাকে তখন নিয়ে আসছিলাম শিশু হাসপাতালে। এবং তাদের সাথে যখন আমি ডিসকাস করি, সেখানেও খুবই ভালো বড় বড় ডক্টর, তাদের সাথে যখন আমি ডিসকাস করি তারা জিনিসটাকে না হেসে উড়িয়ে দিল। আমি খুব অবাক হলাম যে একটা ভুল জিনিস একটা ডক্টর বলতেছে, বাট একজন পেশেন্ট যখন বলতেছে অন্য একজন ডাক্তারকে, তার কাছ থেকে সে হয়তোবা সেটার আমি জানি যে ওই ডাক্তারটা সেগুলো ভুল বলছে, আমি যখন অন্য আরেকজন ডাক্তারকে বলতেছি, শেয়ার করতেছি, সেটা আমাকে বলবে হ্যাঁ ঠিকই বলছেন আপনি যে এই বিষয়গুলো এরকম না, তখন সেটা না বলে হেসে উড়িয়ে দিচ্ছে। মানে দেখো বাংলাদেশের ডাক্তারের মানে সম্পর্কে ধারণা আমার তখন ক্লিয়ার হয়েছে যে মানে একজন ডাক্তার কিছু বললে আরেকজন ডাক্তার সেটার অপোজ করে না, সে যদি ভুল বলে যদি পেশেন্টকে মেরেও ফেলে তারপরেও কোনো ডাক্তার সেটার অপোজ করবে না। এইটা বুঝতে পারছো? এইটা হচ্ছে যে প্রফেশনাল একটা বিষয়, মানে প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু তাদের নিজস্ব বন্ডিংটা এত ভালো যে একজন আরেকজনের ইয়াটাকে কখনোই আরেকটা সাধারণ ব্যক্তির কাছে এটা এই প্রেজেন্ট জন্যই তো করতে দিবে না। বাংলাদেশে কোন একজন ডাক্তারকে নিয়ে কিছু বলা যায় না, তারা হলো ওই যে সবকিছু বন্ধ করে বসে থাকে, তাই না? কিন্তু মোস্ট ইউনাইটেড এরা ম্যাম। হ্যাঁ এবং এই জন্যই তো বলো, একজন পেশেন্টকে নিয়ে যদি কেউ বলতেও চায়, আরেকজন যদি অন্যজন যদি তার পেশায় ওই পেশায় থাকাকালীনও সে যদি সাপোর্ট না করে, তাহলে যে এই যে পেশেন্ট গুলা বিনা মানে কোনো কারণে ভুল অসুখে মানে বা ভুল ট্রিটমেন্টে যে মারা যায়, এদেরকে তো নিয়ে আর কেউ বলতেও চায় না, তাই না? কিন্তু মারা তো ম্যাম যাচ্ছেই। এটা অলরেডি প্রমাণিত, বাংলাদেশের পেশাজীবী যত সংগঠন আছে তার মধ্যে ডাক্তারদের মতো সুসংগঠিত কেউ না, তারা এক ডাক দিয়ে সারা বাংলাদেশ স্ট্রাইক করে ফেলে ম্যাম। হ্যাঁ তো দেখো আমি যদি তখন করতাম ওকে, আমার বেবিকে যদি আইসিইউতে দিয়ে দেওয়ার চিন্তাটা করতাম, ওরা হয়তো বা দরকার নাই তারপরও ব্লাড ট্রান্সফিউশন করলো, তাই না? কে জানে করতেও পারে, আবার নাও করেও সেক্ষেত্রে ওরা পেশেন্ট থেকে টাকা হাতিয়েও নিতে পারে, এরকম তো করে, তাই না?
ম্যাম তাহলে তো আমাদের ক্লাস তো প্রায় শেষের দিকে চলে আসলাম, আপনার বেবিকে একদিন তাহলে আমাদের দেখায়, যাকে নিয়ে এত কথা হইলো। আচ্ছা দেখাবো, ও এখন মনে হয় এখন ঘুমিয়ে আছে। এখন এজ কেমন ম্যাম? ও এখন মানে 1 বছর হয়েছে, হ্যাঁ 1 বছর 3 মাস ওর। একদিন ম্যাম ওরে আমাদের সামনে নিয়ে আসেন, একদিন দেখবো নে। হ্যাঁ, তোমাদের সামনে মনে হয় একদিন নিয়ে আসছিলাম না? না ম্যাম না দেখিনি ম্যাম, তো। দেখো আনিনি, তাহলে অন্য কোনো একটা ক্লাস। ও মাঝে মধ্যে চলে আসে এবং সে নিজেই মানে খুবই ইন্সপায়ার হয়ে যায়, সেও কথা বলবে। আমি কি করতেছি ল্যাপটপে, সে এটাতে খুবই আশা মানে ব্যক্ত করে, সেও ওটা করতে চায়। এবং আমি অরবিটে যখনই ঢুকি, অরবিটে তো আমি যখন ঢুকি তখন আমার ছবি শো করে, তো সে ছবি দেখে বলতে থাকে মা মা। ম্যাম ওরে একদিন কথা বলার স্পেস দিন ম্যাম। আচ্ছা দেখি আমি শেষ করি, আজকে তো সময়ই আছে, যদি ও সজাগ থাকে আমি নিয়ে আসবো ওকে। আচ্ছা তাহলে দেখো, ট্রপোনিনের কথা বলতেছিলাম। ট্রপোনিনটা সাধারণত 3 ধরনের হয়, বলে দিলাম যে ট্রপোনিন আই, সি আর ট্রপোনিন টি। হ্যাঁ, সো যখন যে কোনো ধরনের ইনজুরি হবে তখন এই ট্রপোনিনটা বেড়ে যায়। সাধারণত ট্রপোনিনটা সাইটোপ্লাজমে 3 থেকে 4% থাকে, যেটা কিনা সেলের স্ট্রাকচার তৈরিতে কাজ করে থাকে। হ্যাঁ, আর বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট অফ দ্য ট্রপোনিন মাসেল টিস্যু ফর্মেশনে কাজ করে থাকে এবং মাসেলের অ্যাক্টিন ফিলামেন্ট মুভমেন্টে কাজ করে থাকে। যে যখন ইনজুরি হয় বা সাম টাইপস অফ ড্যামেজ হয় তখনই ট্রপোনিন কেবলমাত্র প্লাজমাতে পাওয়া যায়। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা তোমরা লাইনে থাকো, তাহলে আমি আমার বেবিকে নিয়ে আসি, দেখি যে ও জি সজাগ আছে ম্যাম। কিনা। জি ম্যাম। হ্যাঁ আচ্ছা নিত্য, হ্যাঁ আচ্ছা মানে আমাদের দেশে তো আমরা যে প্র্যাকটিক্যাল মানে যারা ল্যাবে কাজ করে তারা তো মানে প্র্যাকটিক্যালটা দেখতে পারতেছে বা মানে কিছুটা হলেও তারা রিয়েলাইজ করে। সেক্ষেত্রে মানে যারা ল্যাবে কাজ করার সুযোগ পায় না, অথবা আমরা যেই মানে যে একটা সিলেবাসের উপরে পড়তেছি, এই স্টুডেন্ট গুলা বাইরে যে আবার পড়তেছে বা মানে হায়ার এডুকেশন করতেছে, ঠিক আছে? একটা দেশ। সেই ক্ষেত্রে হ্যাঁ মানে আমরা মানে আমি যদি এখন এটা মনে করেন আমাদের ভার্সিটিকে যদি মাঝে আমি কিন্তু এটা অন্য কোনো ভার্সিটির সাথে মানে কম্পেয়ার করি, হয়তো আমরা দেখতে পাচ্ছি না না কি আমাদের বাংলাদেশের যে সিলেবাসটা। বাংলাদেশের না 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 বাংলাদেশের সর্বোচ্চ ম্যাম আসছে, ভার্সিটি কারা? ম্যাম যে আসছে। ঢাকা ইউনিভার্সিটি, বুঝছেন? রাজশাহী ইউনিভার্সিটি। তাদের লেভেলও স্ট্যান্ডার্ড থেকে অনেক নিচে। মানে মানে হ্যাঁ তারাও কি দেখতে পাচ্ছে না? হ্যাঁ অবশ্যই তারাও অনেক নিচে। কোন জায়গায় দেখছো বাংলাদেশের এই ইউনিভার্সিটিতে এই জিনিসটা উদ্ভাবন হয়েছে, যেটা বিশ্ববাসী স্বীকৃতি দিছে? না সেটা অবশ্যই ঠিক, সেটা দেখা দেখা যায় না, কিন্তু যেমন এই যে দাবি থেকে যারা বেরোচ্ছে, অথবা জাবি অথবা নর্থ সাউথ, এরপরে মানে এরপরে হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে ওরা বেস্ট, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের লেভেল নিয়ে প্রশ্ন আছে, এবং এভাবে ডাইরেক্ট বলা যায় না, বাট আমি যতটুকু শুনছি ডাইনে ভাই, এটা যথেষ্ট নিচে আছে, যথেষ্ট। মোর্শেদ ম্যাম আসছে, ম্যামকে বলতে দাও। কই ম্যাম? আসেনি তো বাবুনি। আমি ম্যাম আসছি, আসছেন, হ্যাঁ ম্যাম আমি আসছেন। আসছি। হ্যাঁ আমি আসছি, কিন্তু আমার বেবি ঘুমিয়ে গেছে, সরি তোমাদেরকে আমি দেখা করতে পারলাম না। ঠিক আছে ম্যাম, নেক্সট অন্য কোনো ক্লাস একদিন দেখবো, দেখা সমস্যা করাবো। নেই। হ্যাঁ জি ম্যাম। আজকে লেকচার তো এই পর্যন্তই। আমি অনেকখানি পড়িয়েছি তোমাদের, রাইবোজোম পড়িয়েছি, তারপরে হলো ডায়াগনস্টিক ভ্যালু অফ এনজাইম সম্পর্কে ধারণা দিয়েছি। আমরা আগামী একটা লেকচার কন্টিনিউ করব, তারপরে আমাদের ক্লাস মোটামুটি ভাবেই শেষ। হ্যাঁ এই সিলেবাসটা শেষ ম্যাম 209 এর। নিত্য, বলো। ম্যাম আমাদের ফাইনালের জন্য হ্যাঁ মিডের কি বলতেছি, টপিক গুলো এক থাকবে? হ্যাঁ ধ্যাৎ, বলতেছি, না না বলতেছি। এখন তোমাদের বিষয় থেকে যায় ফাইনাল। সো তোমাদের মিড তো অনেকেই অনেক ভালো রেজাল্ট করেছো। আর ফাইনালের বিষয় যদি বলি, তোমার তো জানোই এর আগেও তোমরা ফাইনাল অ্যাটেন্ড করেছো অনলাইন বেসড। যে ফাইনালটা হয় 50 মার্কসের, তো আর পরীক্ষা সাধারণত যদি এত লিখতে চাও তাহলে তো অনেক সময় দরকার হয়, তাই না? সো এত সময় তো সাধারণত দেওয়া হয় না। তোমাদের দুইটা ভাগে ফাইনাল এক্সামটা হয়ে থাকে, একটা হলো 30 মার্কসের যেটা হলো রিটেন পোর্শন, আর 20 মার্কসের যে প্রশ্নটা থাকে সেটা তো সম্পূর্ণভাবেই তোমাদের উপরে ছেড়ে দেওয়া। হ্যাঁ আমি যেভাবে নিব সেটা হলো ভাইবা এবং একটা প্রেজেন্টেশনের কথা তোমাদের আমি বলেছি, তাই না? একটা অ্যাসাইনমেন্টও আমি দেওয়ার চেষ্টা করব। সেই অ্যাসাইনমেন্টটা তোমাদের আদার্স পোর্শন হচ্ছে প্রেজেন্টেশন এবং ভাইবার মধ্যে হলো তোমাদের 20 মার্কস। হ্যাঁ ভাইবাতে 10 মার্কস আর প্রেজেন্টেশনে 10 মার্কস। এখন ভাইবা জিনিসটা আগে একটু বলে নেই। ভাইবাতে তোমাদের টোটাল সিলেবাসই থাকবে এবং ফাইনালেও তোমাদের টোটাল সিলেবাস থাকবে, কারণ 209 এর সিলেবাস ইজ সো স্মল।
যেটাকে আমি দুইটা ভাগে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো না। হ্যাঁ, সো তোমাদের টোটাল সিলেবাসটাই থাকবে, আর ম্যাম ভাইবার জন্য তোমাদের ফুল সিলেবাসই ম্যাম কভার হবে। ম্যাম মিডটা সিলেবাসটা যদিও স্মল হয় বাট ম্যাম অনেক হার্ড ম্যাম, টোটালি একদম অনেক নিউ hard। টার্ম ম্যাম। সেক্ষেত্রে Hard? ম্যাম 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 যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আরেকটা অপশন আছে, যদি আপনি চান তাহলে আমাদের একটু উপকার হতো, কেননা সময় অনেক শর্ট, অলরেডি 3টা সাবজেক্ট বা অনেকে 4টা সাবজেক্ট আছে, একটা বড় প্রেশার আছে। আপনি যদি বলেন তাহলে মিডের প্রয়োজনে একটা শীট রাখেন ম্যাম। জি এটা ম্যাম করতে এটাই আমার যেটা পারেন। করেন ম্যাম মনে প্লিজ। হয়, শোনো, আমার যেটা মনে হয় যদি কন্টেন্ট অফ মিড তোমাদের থেকে যায় সেক্ষেত্রে তোমাদের কোশ্চেনের সেট পাওয়াটা ইজি আছে অলরেডি মিডের জন্য। সেখান থেকে ম্যাম এটা তোমাদের কোশ্চেন পাওয়ার চান্সেসটা বেড়ে যায়। ম্যাম এটা তো থাকে, কিন্তু আমাদের এমন একটা বুঝছো? সিচুয়েশন হয়েছে মানে এখন সেটা মিডের যদি পরে হয়, শোনো, আমি বলি, সেটা যদি তুমি কভার করে ফেলো, ফুল মিড তো তোমার পড়াই হয়ে গেছে, এখন তোমার যে কন্টেন্ট, এখন যেটা পোর্শন যেগুলো বাকি আছে সেখান থেকে তুমি তুমি একসেট কোশ্চেন বাদ দিতে পারো, কারণ তোমাকে তো আর ফাইনালে 30 মার্কের মধ্যে চয়েস দেওয়া থাকবে, টোটাল কোশ্চেন তো আর অ্যান্সার করতে হচ্ছে না, তাই না? না ম্যাম আমাদের তখন এই তুমি তোমার নিজের মানে জন্য একটা মিড বাদ দিয়ে দিতে পারো তোমার নিজের জন্য। ম্যাম মিডের পরে তো ম্যাম সাধারণত স্ট্যান্ডার্ড চিন্তা করলে আমরা কমপক্ষে 1 মাস পাই, কিন্তু এই সেমিস্টারে এমন একটা সিচুয়েশন 15 দিন পাওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে। আবার সাবজেক্ট অনেকে 3টা 4টা ম্যাম। এটা তোমাদের জন্য আরো ভালো হবে মিডের কন্টেন্ট থাকলে পরে, কারণ তোমরা ওগুলো রিভাইজ করবা এবং ওগুলো পড়েই পরীক্ষা দিতে পারবা, দুই সেট কোশ্চেন তো পাবাই। বড় ফিল্ড হয়ে যায় না, ম্যাম, ম্যাম একটু মিড লিমিটেড থেকে যদি করা যেত ম্যাম। দুই একটা সিট নেন ম্যাম, আর বাকি ম্যাম দুই একটা মিডের সিট দু ম্যাম মিড একটা থেকে নেন, নেন। আর বাকিগুলা সব পারবা, সব পারবা, সব পারবা। ম্যাম ম্যাম প্লিজ ম্যাম না আমাদের মুখের ম্যাম দিকে আমাদের তাকায় একটু কোর্সটা করেন অনেক ম্যাম। ইয়ে হয়ে যাচ্ছে, কষ্ট ম্যাম একটু হবে না, তাকান আমাদের দিকে। সিলেবাস ছোট, কষ্ট হবে না, সব পারবা। না ম্যাম পারলে রিকোয়েস্ট করতাম না ম্যাম, আপনাকে রিকোয়েস্ট করছি তো না, ম্যাম। এই রিকোয়েস্ট আমি নিতে পারতেছি না। আমি তোমাদের সর্বাত্মক সাহায্য করেছি এবং করব, বাট এই রিকোয়েস্ট নিতে পারতেছি না, কজ 209 এর সিলেবাস ছোট এবং তোমাদের মিডের কন্টেন্টটাই হলো মেজর পোর্শন সিলেবাসের। আর এখন তো আজকে একটা লেকচার পড়ালাম, মিডের পরে আর একটা লেকচারে শেষ হয়ে যাবে, তো কতটুকুই বা সিলেবাস, তাই না? সো ক্যাটালাইটিক অ্যান্টিবডি থেকেই তো, ক্যাটালাইটিক অ্যান্টিবডি আর আজকে তো যেটা পড়ালাম এটা রিপিট অফ দ্য সিলেবাস ছিল, যেটা আগে আমি তোমাদের আইসো এনজাইমের মধ্যে পড়াইছি, সেগুলোই আজকে আবার কিছু রিপিট করা। সো খুবই কম কন্টেন্ট এখন মিডের পরে যেগুলো পড়াচ্ছি। সো সিলেবাস যদি আমি কমাতে চাই সেখান থেকে আমার কোশ্চেন করার মতো কিছু থাকবে না। হ্যাঁ, তখন দেখা যাবে যে একই অ্যান্সার তোমাদের বারবার করতে হচ্ছে, এটা কি ভালো লাগে? না ম্যাম 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 অন্তত দুই একটা সিট আমরা বাদ তো দেন ম্যাম। আমরা তো হ্যাঁ ম্যাম এইটাই বলতেছি ম্যাম, আমরা বলতেছিলাম যে মিডের থেকে 2-1টা নেন, এখন ম্যাম একটাই অপশন ম্যাম, মিডের 2-1টা বাদ দেন, দুই অ্যাটলিস্ট একটা বাদ 1টা 2টা দেন বাদ ম্যাম, দেন ম্যাম, একটু বাদ দেন কমুক ম্যাম, ম্যাম। দুই একটা বাদ দেন। বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, এই রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, সরি তোমাদেরকে। না ম্যাম কিন্তু ঠিক আছে, টোটাল সমস্যা নেই ম্যাম, সিলেবাসটাই ঠিক আছে থাকবে। ম্যাম। এটা একটা বিষয়। আর একটা বিষয় যদি ম্যাম বলি তাহলে ভাইবা, আমাদের অপশন ম্যাম দুইটা একটু বাড়াই দেন ম্যাম, কোনটা? আমরা ম্যাম হ্যাঁ ম্যাম ছয়টা এটা করতে কোশ্চেন দেন, পারেন। আমরা 4টা অ্যান্সার করব। 6টা না কোশ্চেনে না 4টা 3টা অ্যান্সার তো করবা? অ্যান্সার করব ম্যাম, 3টা জি 30 ম্যাম, জি মার্কের। ম্যাম, 6টা। আপনি যদি হ্যাঁ আপনি যদি ওইভাবে অপশন দিয়ে দেন ম্যাম আমাদের জন্য ভালো হয়। ম্যাম দুইটা হ্যাঁ, মানে অপশন থাকবেই, জি ম্যাম, থ্যাংক ইউ ফাইনালে তো ম্যাম। অপশন থাকেই, মিডে অপশন থাকে ম্যাম না। হ্যাঁ, দুইটা তারিক ঠিক মানে ফাইনালে আছে, অপশন একটা থাকে। অপশন, ঠিক আছে। মনে ম্যাডাম করো একটা 5টা অপশন একটু কোশ্চেন বাড়াই থেকে দেন আর অ্যান্সার কি। করতে বলা হয় তাহলে 7টা কোশ্চেন থাকবে, জি 4টা ম্যাম, থেকে 5টা। জি ম্যাম, জি যদি ম্যাম। তোমাদের 4টা কোশ্চেন আনসার করতে বলা হয় তাহলে 6টা কোশ্চেন থাকবে, জি ম্যাম জি বুঝতে ম্যাম, পারছি। জি ম্যাম, ঠিক আছে ঠিক ম্যাম, আছে? দুইটা কোশ্চেন জি ম্যাম, বাড়াই ঠিক দিলেই আছে হবে। ম্যাম। সেই ক্ষেত্রে সেট ওয়াইজ তো কোশ্চেন থাকবে, তোমার যদি মনে হয় কোনো একটা লেকচার তুমি পড়বা না, না পড়লা, আচ্ছা ম্যাম। তোমার তো 6টার মধ্যে 6টা আনসার করতে হবে না। জি ম্যাম। ম্যাম চেষ্টা করব সব পড়ার জন্য। দেখো আমি চুরি চাতুরি সব বলে দিচ্ছি, তারপরেও যদি আমাকে বলো ম্যাডাম কমায় দেন, তারপর আর কিছু বলার নেই। আচ্ছা, আচ্ছা যাই ম্যাম। হোক, ম্যাম আরেকটা বিষয় যেটা এনজাইম, বলতেছি সেটা হলো প্রেজেন্টেশন। হ্যাঁ, আর মোর্শেদ আমাকে কোশ্চেন করতে করতে শেষ, দম ফেলতে পারতেছে না, প্রেজেন্টেশন নিয়ে কি হবে। প্রেজেন্টেশন তো তোমাদের টপিক বলে দিয়েছি আমি, তাই না? ক্যাটালাইটিক অ্যান্টিবডি। আমি জি ম্যাম। চাইছিলাম তোমাদের কাছে গ্রুপ নেম, একটা গ্রুপের জন্য 5 জন করে থাকবে, সেটা বলেছিলাম। ম্যাম গ্রুপ আমি করেছি একটু ম্যাম। টোটাল, আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছো মোর্শেদ। এখন তোমরা যে নিজেরা নিজেরা গ্রুপ করছো, আমি একটু বলে দিই, জয়টা গ্রুপ হোক না কেন, যদি এখানে 4টা গ্রুপ হয় 4টা প্রেজেন্টেশন হবে। 4টা প্রেজেন্টেশন মানে এই যে আমি প্রতিটা লেকচার দিই, একটা লেকচার মানে একটা প্রেজেন্টেশন, তাই তো? এরকম মনে করো 4টা গ্রুপে 4টা প্রেজেন্টেশন, বাট টপিকটাই সেম, ক্যাটালাইটিক অ্যান্টিবডি। বুঝা গেল? জি ম্যাম। এতটুকু বুঝতে পারছো? এখন এই যে 4টা গ্রুপের 4টা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমার কাছে আসবে,
এই প্রেজেন্টেশনের মার্ক থাকবে 5 করে, ঠিক আছে? 5। এখন কোনো প্রেজেন্টেশন যদি খুব ভালো হয়, সেই প্রেজেন্টেশনের জন্য যে 5 মার্ক সেই গ্রুপের 5 জনই পাবে, বুঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। তার মানে 4টা গ্রুপের জন্য মার্কের ডিস্ট্রিবিউশনটা এইভাবে যে একটা 5 মার্কের 5 মার্ক একটা প্রেজেন্টেশনের মার্ক, জি ঠিক ম্যাম। আছে? সেটা হলো প্রেজেন্টেশনটা কতটা সুন্দর সেটার উপর ডিপেন্ড করবে। জি ম্যাম। এখন সুন্দর কিভাবে তৈরি করা যায় ম্যাম সেটা কত তোমাকে ইউটিউব ধারণা দিবে। ম্যাম কত মিনিট সময় দিবেন একটা বলি আগে বলি শেষ করি নিত্য। হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম, ম্যাম। সরি ম্যাম। হ্যাঁ, কতটা সুন্দর করা যায় সেটা তোমাকে ইউটিউব ধারণা দিবে। একটা বিষয় বলে রাখি, এখানে যেহেতু প্রেজেন্টেশনটা তোমরা যেটা দেখাবা আমাকে, ওটা পড়ে কিন্তু আমাকে পরীক্ষা দিতে হবে না, তাই না? সো এটা আমি জানি, ধারণাও রাখি। সো এটা আমাকে এরকম ভাবে প্রেজেন্ট করবা, দেখতে এরকম হবে যাতে সুন্দর করে একটা সিকোয়েন্স মেনটেন হয়। যেমন একটা ইন্ট্রোডাকশন পোর্শন আসে, একটা হিস্টোরিক্যাল পোর্শন আসে, একটা অ্যাপ্লিকেশন পোর্শন থাকে এবং একটা জেনারেশন পোর্শন থাকে, একটা সামারি কিছু থাকে। হ্যাঁ, সো প্রেজেন্টেশন যে তৈরি করবা তার মধ্যে মনে করো 10টা স্লাইড। 10টা স্লাইডের মধ্যে প্রথম স্লাইডটা হলো তোমার কভার পেজ, যে কভার পেজের মধ্যে তুমি কোন কোর্সের জন্য তোমার প্রেজেন্টেশন দিচ্ছ এবং তোমরা কে কে এই প্রেজেন্টেশনটা তৈরি করেছো সেটার আইডিয়া ডিটেলস থাকবে, এবং জি কোন ম্যাম। দিনে প্রেজেন্টেশনটা দিচ্ছ, সুন্দর একটা কভার পেজ থাকবে, তাই না? জি ম্যাম। এবং যেই লাস্টের যে পেজ হবে থ্যাংক ইউ নোট যেটাতে থাকবে, জি ম্যাম। আই লাইক টু বি থ্যাঙ্কফুল তো ভাই ইউ, এরকম মানে তোমাদের দিয়ে থ্যাংক ইউ আমার মানে সেরকম একটা সুন্দর একটা স্লাইড তৈরি করে থ্যাংক ইউ নোটটা দিবা, কারণ একটা প্রেজেন্টেশন শুরুটা আর লাস্টটা কিন্তু থাকে, এটা একটা জেনারেল বিষয় একটা প্রেজেন্টেশনের। আর মাঝখানে যে ডিটেলস গুলো থাকবে এটা তো তোমাদের এক এক জনের এক এক রকম হবে, তাই না? কেউ হয়তো বা ইন্ট্রোডাকশনকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সুন্দর করে প্রেজেন্ট করতেছে, আবার কেউ হয়তো বা হিস্টোরিক্যাল পোর্শনটাকে অনেক সুন্দর করেছে, এক এক জনের এক এক রকম হবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে। আর এই 5 মার্ক গেল তোমাদের প্রেজেন্টেশনের কিরকম দেখতে হচ্ছে এবং কারটা কত কন্টেন্ট রিচ, এবং এখানে প্যারাগ্রাফ আনবা না কোনো কিছু। হ্যাঁ, জাস্ট তুমি যদি ফ্লো চার্ট হিসেবে দেখাতে পারো খুব ভালো কথা, বা তুমি যদি সেগুলাকে ইমেজ আকারে দেখাতে পারো সেটা আরো খুব ভালো কথা, অথবা তুমি যদি সেগুলাকে কোনো সাইন অথবা বুলেট ফর্মে আনতে পারো সেগুলোও খুব ভালো কথা। সো ডিফারেন্ট কাইন্ড অফ প্রেজেন্টেশন হয় যেগুলো কিন্তু এক একটা ভ্যালুয়েবল প্রেজেন্টেশন, যেটা প্রেজেন্টেশন দেখলেই বোঝা যায়। 3টা স্লাইড পর্যন্ত যাওয়া মানেই বোঝা যায় যে প্রেজেন্টেশনটা আগামীতে আরো কত সুন্দর হতে যাচ্ছে। হ্যাঁ, জি যদি ম্যাম। 3টা স্লাইডেই কেউ বোর ফিল করে তাহলে সেই প্রেজেন্টেশন দেখে কোনো মানে হয় না, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। এরকম বিষয় ইউটিউবে একটু ধারণা নিবা। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা দেখায় ওরা। সো এটা বুঝতেই পারতেছো 5 মার্কে 5 মার্ক পাওয়া পসিবল যদি প্রেজেন্টেশনটা সুন্দর হয়। আর বাকি থাকে কত? 5 মার্ক। জি ম্যাম। এই 5 মার্ক হলো ইন্ডিভিজুয়াল। মানে 4টা গ্রুপের প্রতিটা গ্রুপে তো 5 জন করে। এখন একটা গ্রুপের যে 5 জন মানুষ একই প্রেজেন্টেশনকে এক্সপ্লেইন করতেছে আমার কাছে, ঠিক আছে? এক গ্রুপের একটা প্রেজেন্টেশনকে 5 জন মানুষ বর্ণনা করবে এবং প্রতিজনের কাছে 10 মিনিট করে সময় হবে, ঠিক আছে? জি ম্যাম। বুঝা গেল? জি ম্যাম। এখন এই 10 মিনিট সময়ের মধ্যে তুমি কতটা সুন্দর করে আমাকে এক্সপ্লেন করতে পারো। এক্সপ্লেনেশনের জন্য নট নেসেসারি তোমাকে ইংলিশ বলতে হবে, তুমি যে কোনো ভাষায় আমাকে বলো, কোনো অসুবিধা নাই। তোমার গ্রাম্য থ্যাংক ইউ ভাষাও তুমি ম্যাম। বুঝিয়ে বলতে পারো, খালি বুঝিয়ে সুন্দর করে আমাকে এক্সপ্লেন করো যে ম্যাডাম এই জিনিসটা হয়তোবা আমি প্রেজেন্টেশনটা তৈরি করি নাই, হয়তোবা অনেকেও কাজ করবেও না, কিন্তু সে যদি সুন্দর করে এক্সপ্লেন করতে পারে সে 5-এ 5ও পেতে পারে। আর প্রেজেন্টেশনের 5 মার্ক যদি পেয়ে যায় তো 10 হয়ে গেল। জি ম্যাম। বুঝতে পারছো? আমি জি একটা ম্যাম। কথা ছিল আমার। ম্যাম তার মানে একটা গ্রুপে যদি 5 জন হ্যাঁ। হয়, এক একজনে যদি মিনিমাম 10 মিনিট নেয়, হুম তো একটা গ্রুপেই শেষ করতে 1 ঘন্টা লাগবে ম্যাম। হুম ম্যাম সবাই কি একই দিনে একই টাইমে শুরু হবে না, ম্যাম? সম্ভব না তো, তাই না? জি ম্যাম, এই জন্য বলতেছিলাম, তার মানে এই তো জন্য 4-5 ঘন্টা লেগে যাবে ম্যাম। টাইমটা এই হয়তো জন্য ম্যাম আমি মোর্শেদকে কমাই দিবে। বলছিলাম যে জি ম্যাম। গ্রুপ ম্যাম এই ম্যাম কিন্তু আমরা যে অন্য গ্রুপে কে ভালো করতেছে সেখান থেকে বা কিভাবে ভালোটা হচ্ছে এই যে মানে শিক্ষাটা নিব আমরা, একজন প্রেজেন্ট করতেছে, আহ আমরাও তো সবাই সেখানে অ্যাটেন্ড করতে পারবো ম্যাম নাকি? হ্যাঁ অবশ্যই না, অ্যাটেন্ড করবে সবাই, অবশ্যই। গ্রুপ ওয়াইজ যারা থাকবে তারা শুধু আমি নাম বলে দিলে তারা ওইভাবে ম্যামকে জাস্ট প্রেজেন্ট করবে, এতটুকুই আর কি। না শোনো এটা তো মোর্শেদ, আমাকে অবশ্যই। বরং ভালো হয় তোমরা যদি যে গ্রুপটা করছো, গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ 4 4টা গ্রুপ যদি হয় ওরকম নাম করে আমাকে একটা লিস্ট জমা দাও মেল করে, বা তোমাদের গ্রুপের মধ্যেই জাস্ট নামগুলা লিখে একটা ছবি তুলেও যদি জমা দাও
তাহলে ম্যাম। আমি হয়তোবা মনে করো প্রথম 2টা গ্রুপকে একটা সময় নিলাম প্রেজেন্টেশন, দ্বিতীয় 2টা গ্রুপকে আরেকটা সময় নিলাম প্রেজেন্টেশন টাইম অনুযায়ী। জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। এখন ম্যাম কেউ যদি চায় যে পরের গ্রুপ যদি চায় তারা একটু অ্যাটেন্ড করবে, প্রথম গ্রুপটা কিভাবে প্রেজেন্ট করতেছে দেখবে একটু চুপি দিয়ে, তারাও দেখতে পারে, কোনো অসুবিধা নাই। ম্যাম জি ম্যাম। আবার আরেকটা সমস্যা হতে পারে ম্যাম, যে প্রথমে যারা প্রেজেন্ট করবে ম্যাম তাদের থেকে আরেকটা গ্রুপ কনসেপ্ট নিতে পারে ম্যাম, সেই কনসেপ্টটা কিন্তু প্রথম হুম। গ্রুপ পাবে না ম্যাম। না পেলে তো কিছু আম- করার নাই বলো, তারা ম্যাম অবশ্যই আমার একটা এমনিতেই ভালো কথা ছিল করবে। হুম, ম্যাম। এখন আমাদের বলো। গ্রুপে 4-5 জন আছে বা 10 জন আছে, এখন আমি বা অন্য কেউ প্রেজেন্টেশন ভালো করলো, তার জন্য কি আমি মানে ভালো বা খারাপ করলো তার জন্য কি আমি সেটা সাফার করতে পারবো, সাফার করবো? মানে একজন খারাপ করছে তার জন্য কি বাকি সবার মার্ক কি কমে যাবে এরকম কিছু? না, না, সেটাই তো বললাম, তোমার সেটা গ্রুপের হবে না। প্রেজেন্টেশনের মার্ক তো 5। তুমি যদি 5-এ 5 পেয়ে যাও প্রেজেন্টেশন থেকে, এখন তুমি যখন ওরালি প্রেজেন্ট করবা সেখানে যদি তুমি 3 পাও, তাহলে তোমার কত হলো? 8, জি ম্যাম। তাই ম্যাম। না? এখন তোমার একজন বন্ধু সে প্রেজেন্টেশনটা খারাপ করছে, বাট সে প্রেজেন্টেশন দিতে আসছে, এই জন্য আমি একটু সদয় হৃদয় হয়ে তাকে আমি 1 মার্ক দিলাম, তাহলে সে কত পেলো? 6। 6। জি ম্যাম। জি ম্যাম। মানে বুঝতে পারছো? জি ম্যাম। তার মানে একটা ম্যাম, লোয়েস্ট মার্ক থাকবেই যেটা তোমার প্রেজেন্টেশন থেকে আসতেছে, সেটাতে তুমি 5-এ 5 পেলে ভালো কথা, যদি 5-এ 4 পাও তাহলে 4। জি ম্যাম।